আসসালামু আলাইকুম আর আফুরা বাইয়ারা আনেরা ব্যাকে বালা আসেননি হাই আন্নে গো বোন রেহানারা কি আসি বালা আসি আনেরা কি আরে সময় টিভির স্ক্রিনে দেখি ফিট খাইছেননি ফিট খাইয়েন না গো ফিট খাইয়েন না আরে তানবীর ভাই সময় টিভিতে একখানা বুঝছেনি দাওয়াত দিছে কি অবস্থা তানবীর ভাই ঈদ মোবারক বালা আছেননি? ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ তানবীর ভাইয়া আমিও ভালো আছি, ঈদ মোবারক। আচ্ছা, ঠিক আছে। ঈদের দিন, এই যে ঈদের এই সময়টাতে আপনাদের মতো অনেক প্রবাসীও আছে, তাদের সঙ্গে ঈদ কাটানোর জন্যই আজকে আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আমরা আপনার আচ্ছা সঙ্গে আরেকজন মানুষকে সবসময় দেখি, তিনি কোথায় আছেন এই মুহূর্তে? আচ্ছা, উনি নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজ পড়তে গেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু সঙ্গেই থাকেন। আমি দর্শকদেরকে একটা ঈদ মুবারক দিয়ে আসছি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিনোদন আড্ডায়। এক মাস সিয়াম সাধনার পর আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ উল ফিতর, এবং দেশের মতন দেশের বাইরের অনেকেও আছেন যারা আমাদেরকে বিনোদন দেন, সোশ্যাল মিডিয়ায় আমরা তাদেরকে দেখি, তাদেরও ঈদ আছে। তেমনি একজন রেহানা আপু, যারা আপনারা আছেন তাকে চিনেন, আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, ঈদটা একটু তার সঙ্গে সেলিব্রেশন করতে চাই, আশা করি ভালো লাগবে। তারপর ঈদের দিন কেমন কাটছে সুদূর প্রবাসে ফ্রান্সে? আমার তো আসলে ঈদ এটা সপ্তমতম ঈদ প্রবাসে। আসলে পরিবার প্রিয়জন সবাইকে রেখে ঈদ করা তা অন্যরকম একটা চাপা কষ্ট থাকে মনের ভেতরে। তারপরেও সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কপালে রেখেছে প্রবাস জীবনে ঈদ করা। সবকিছু মিলিয়ে এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আচ্ছা, আমরা তো দেশে দেখা যায় আত্মীয় স্বজনের বাসায় যাই, সবখানে যাই। ফ্রান্সে তো আসলে আমি জানি না আপনার কে কে আছে, সেখানে আসলে ঈদের দিনটা কিভাবে উদযাপন করা হয় আপনাদের? আমাদের ফ্রান্সে প্রচুর বাঙালি পরিবার আছেন। আমি যেহেতু সাউথে থাকি, আমি তুলুজে থাকি, তুলুজেও প্রচুর বাঙালি আছেন। তো ঈদের দিন যারা অনেকে যায় বাসায় যায়, আমিও যাই। আমার আসলে ওরকম ভাবে ঈদের দিন যাওয়া হয় খুবই কম, কারণ আমার কাছে মনে হয় থাকে না যে কিছু কিছু দিন ওটা শুধু আমার। তো ঈদটাও আমার কাছে মনে হয় আমি আসলে ৭টা বছর আমি আমার মা বাবাকে, তো আমি এদেশে আসার পরে আমার বাবা এদেশ ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যায়। তো আমার ঈদটা এখন আর আমার ওইভাবে আমার কাটে না ভাইয়া। আমার ঈদটা কাটে হচ্ছে রান্না করলাম, তারপর আপনাদের ভাইয়া নামাজ পড়তে যায়, আমিও যাই মাঝে, মানে যখন সময় পাই আমিও ওর সাথে ঈদে, এর আগের বারও আমি নামাজ পড়তে গেছিলাম। তো আমার ঈদটা বাসায় থাকা হয় বেশি, বিকালে বের হওয়া হয়। তখন ধরেন যে আমি যাদের সাথে আমার পরিচয় আছে, যাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, তাদের বাসায় যাওয়া হয়, আমার বাসায়ও আসে। এভাবে দিনটা পার হয়ে যায়, বাট রাত্রে আমরা খুব আড্ডা দিই সবাই মিলে আর কি। আচ্ছা, আর দেশে থাকলে তো আমরা সেমাই খাই, তারপর হচ্ছে ফিরনি, বিরিয়ানি, চটপটি, অনেক কিছুই হয়। আপনারা ওখানে কি আয়োজন করে থাকেন? এবং আমি যদি ভুল না করি আপনাদের রেস্টুরেন্ট আছে এবং অনেক রান্না বাড়ার যেমন ব্যাপার থাকে। আমি আজকেও সেমাই রান্না করছি, তারপরে হচ্ছে মুরগির রোস্ট করছি, পোলাও করছি, আর হচ্ছে একটু চটপটি রান্না করছি, একটু কাবাব বানাইছি। এগুলা কি ওখানে? আমাদের বাংলাদেশি স্টাইলে করা হয়, কিন্তু আমাদের আসলে ওই যে বলে না, বাংলাদেশে ধরেন যে এক ঘরে রান্না করছে, পাশের বাসা থেকে গন্ধ আসছে রান্নার, ওই জিনিসটা এখানে পাওয়া যায় না। ধরেন আমি বাঙালি থাকি, আমার যিনি নেইবার উনি ধরেন ফরাসি, আরেকজন হচ্ছে ৪-৫ জন মিলে একটা ঘরে, মানে একটা বিল্ডিং এ যখন থাকা হয়, এক একজন তো এক এক ধর্মের, যার কারণে ধরেন যে নিজের রান্নাটার ফ্লেভার শুধু নিজে পায়, অন্য কেউ পায় কিনা জানি না। ওই সেমাই, পোলাও, রোস্ট, কোরমা এগুলা এখানেও ভাইয়া আমরা করি। তো এই যে পরিবার পরিজন সবাই ছেড়ে দীর্ঘ ৭টা বছর ফ্রান্সে আছেন, এই ঈদগুলো কাটাচ্ছেন, অনেকগুলো ইমোশনাল মনে হয় না, বা মাঝে মাঝে স্মৃতি কাতর হয়ে পড়েন না? ওই যে প্রথমে আমি একটা কথা বললাম না ভাইয়া, যে আমার কাছে প্রবাসীর ঈদ আমার কাছে ভাইয়া সত্যি কথা যেটা ভালো লাগে না। তো এই কথাটা আমি এখন আর বলতে চাই না, এই কারণে এই কথাটা যদি বলি অনেকে বলে তাহলে তুমি প্রবাসী কেন পড়ে আছো, তুমি দেশে চলে আসো। আসলে এটা তো আসলে ভাগ্যের একটা বিষয় থাকে, যে আল্লাহ আমাকে হয়তো বা এখানে রাখার জন্যই দুনিয়াতে পাঠিয়েছে। ভিতরে একটা চাপা কষ্ট থাকে। যেমন আমি যখন ঢাকায় ছিলাম, আমি কখনোই ঢাকায় ঈদ করতাম না, আমি সব সময় নোয়াখালীতে ঈদ করতাম। তো সেই সময়গুলো আমি অনেক বেশি মিস করি।
আর ছোটবেলা থেকে তো যেমন নোয়াখালীতে ঈদ করা হয়েছে, তারপরে ঢাকা আসার পরে ঈদের সময় আমরা চলে যাইতাম নোয়াখালীতে ঈদ করতাম। তো সবচেয়ে বেশি আমি মিস করি ঈদের দিনে আমার বাবা যখন জীবিত ছিলেন, আমার দাদা যখন জীবিত ছিলেন। আর ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে যখন আমরা সালাম করতাম, আমাদেরকে 2 টাকা দিত আমার দাদা। নোয়াখালীর বাসায় আমার কইতে হইতেছে আর কি। তা আমার দাদারে সালাম করলে আমার দাদা আঙ্গুরে 2 টাকা দিত। আমাকে খুব কষ্ট লাগতো, আমরা 2 টাকা দিত গেলে। তখন 2 টাকার কিন্তু অনেক ডিমান্ড ছিল ভাইয়া, এখন 2 টাকা কিছুই না, তখন 2 টাকার অনেক ডিমান্ড ছিল। তো ওই বিষয়গুলো আমরা খুব মিস করি। আমার একটা ফুপা ছিলেন, উনি সবসময় ঈদের দিন দুপুর বেলা আমাদের বাড়িতে আসতেন। তো উনি আমাদের সবাইকে 10 টাকা 10 টাকা 10 টাকা করে সালামি দিতেন। তো এই জিনিসগুলা খুবই মিস করি। আর যখন থেকে আমি নিজে ইনকাম করি, আমার থেকে সবাই সালামি নেওয়ার জন্য ভাইয়া আমাদের বাড়িতে থাকে না যে ভাইয়ের ছোট মেয়ে ছোট ছেলে, ওরা আসতো, ওদেরকে 10 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকার উপরে যাইতাম না ভাইয়া, সালামি দিতাম। এটার মতো আনন্দ এখন আমি আর পাই না। ইনশাআল্লাহ সামনের বছর যদি আমার দেশে ঈদ করা হয়, আমার ইচ্ছা আছে যে আমি এরকম 10 টাকার নোট করে নিয়ে যাব, আর আমাকে যেই সালাম করবে তাকে আমি 10 টাকা করে দিব। এটার মধ্যে যে একটা তৃপ্তি, সেটা এখন আর ভাইয়া পাই না। না কিন্তু আপনি তো একটা রং কথা কয়ে লাইছেন, অনগা কেউ 10 টিয়া সালামি নেয় না, তো এটা কি আপনি জানেননি? 10 বছর আগে 10 টাকা দিতাম না, আপনারা 100 টাকা দিব না, 100 টিয়া তো হইতো না, আরো বেশি দেওয়া লাগবে। অনগা বলা হয় 100 টিয়া দিন, 100 টিয়া। সালামি তো সালামি ভাইয়া। আর আপনি বিদেশে তো নাইবেন, আপনি দিবেন ডলার, আপনি টিয়া দিবেন কি? এই তো আপনাকে একটা সমস্যা, কি সমস্যা জানেন? আপনারা মনে করেন কি আমরা বিদেশে আসি, বিদেশে বাবুরে বাবু গাছের মধ্যে খালি টিয়া টিয়া, খালি ডুলাই আর টিয়া হয়, ডুলাই আর টিয়া হয়। আরে ভাই, আমরা যারা প্রবাসে আছি, আমরা ওইসি খোলা আকাশের নিচে জেলখানার মধ্যে আছি। আমরা যে পরিমাণ পরিশ্রম করি রে ভাই, পরিশ্রম করি। এ ধরেন কেউ টিয়া ইনকাম, টিয়া তো আর বিদেশে হয় না, ইউরো হয়, ডলার হয়, রিয়াল হয়। তো এই টিয়া কামাইতে রে ভাই ঘাম ছুড়ি যায়। তো আসলে আমগো প্রবাসীকেও কষ্ট পাই, সচরাচর কেউ বুঝলো না। তো আজ আপনারা কইছি 100 টাকা সালামি দিমু এটা কামাইতে, আর একবারে ঘাম ছুড়ি যাবে, বুঝলেন? মাত্র কইলেন যে মাইনসে মনে করে বিদেশ মানে টিয়া টিয়া, গাছ ধারা দিলে টিয়া হরে, ঠিক আছে? তো মাইনসে এটা মনে করে কি? আসলে কাহিনীটা হইছে কি, কাহিনীটা হইছে বিদেশে আমরা যারা থাকি, আমি মনে করি আমারে অনেকে লেখে জাফু আমি বিদেশে আমার এখন ভিসা দেন। আমি কমু বাইরে তোর আল্লাহর দোয়া লাগে, দেশে কিছু কর, দেশে করি খাবাই, তারপরে বিদেশে আইচ্ছা। বিদেশ আইলে আপনি জীবন থেকে অনেক কিছু চলে যাইব, যৌবন যাইব গই, শখ আল্লাহ ভালোবাসা স্নেহ মায়া সব চলে যাইব গো ভাইয়া। শুধু একটা দুইটা জিনিস আপনার লগে থাকবে, একটা হচ্ছে চোখের পানি, বুকের ছাপা কষ্ট, পরিবারকে মিস করা। এটা আপনার ফিসুটান কোনো দিন চাইতো না ভাইয়া। এটা আপনার ফিসুটান, আপনার যতদিন প্রবাসে থাকবে, আপনি যত বড় এস্টাবলিশে হন ভাইয়া, এটা আপনাকে ফিসু তারা করবে করবে। তা আমি মনে করি যারা আমরা বিদেশে থাকি, তা আমগরে দেখলে মনে করে কি উন্নত দেশে থাকে, তার মানে উন্নত দেশে ডলার আর ডলার। এটা আগে আমিও মনে করতাম, বিদেশে আসার আগে আমার কাছে মনে হইতো আমার মামা মনে খালি সারাদিন ডলার কামায়, আমার আব্বা মনে সারাদিন খালি রিয়াল কামায়। আমি বিদেশে থাকার পরে রিয়ালাইজ করছি ভাইয়া যে একজন প্রবাসী, সেটা ভাই হোক বোন হোক, এত পরিশ্রম করতে হয় টাকা ইনকাম করার জন্য। আর বিদেশে হাজবেন্ড শুধু একা ইনকাম করবে, স্ত্রী বা সন্তান নিয়ে চালাটা অনেক কষ্টের ভাইয়া। যদি ভাগ্যে লটারি লাগিয়ে যায় সেটা অন্য হিসাব। তো এই জিনিসটা আমাদের বাঙালি মানুষদের ধারণাটা এখন অব্দি ভাঙে নাই। প্রবাস জীবনটা অনেক কষ্টের, প্রবাসে কিন্তু টাকার গাছ লাগানো নাই, আপনাকে অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে আপনাকে এই যে ফসলের মুখটা দেখতে হয় ভাইয়া। ঠিক আছে, আজকে ঈদের দিন আমরা আর ভারাক্রান্ত হৃদয়ের দিকে না যাই, কিন্তু এই যে দেখেন ঈদের দিন কিন্তু আমরা সময় টেলিভিশন আমাদের প্রবাসী ভাই বোনদেরকে ভুলে যাইনি। এই জন্য ঈদের দিনটা আমি আপনার সঙ্গে চলে আসলাম আড্ডা দিতে। আমি জানি যে ঈদের দিন আপনার মন খারাপ হতে পারে। না, ওই যে বললাম না, আমার জন্য খারাপ লাগে, ভাই বোনের জন্য খারাপ লাগে। মানে আমি তো গ্রামে বড় হয়েছি, তো আমি একদম মফস্বল শহরেও না, আমি একদম অজপাড়া গায়ে বড় হয়েছি। তো আমার এই গ্রামের যে মাটির একটা গন্ধ, গ্রামের যে একটা পরিবেশ, আমি মনে হয় যত আরো অনেক 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 উন্নত হইলেও আমার এই জিনিসগুলা থেকে আমি বেরোতে পারবো না। আর আমি এমনিতে খুবই ইমোশনাল মানুষ।
তো সেই জায়গা থেকে আমি খুব মানে খুবই মিস করি, আমার ভিতরে একটা শূন্যতা কাজ করে ভাইয়া। আমি প্রতিদিন ধরেন কাজের ফাঁকে আমি গানটা গাই যে একবার যেতে দে না আমার সোনার গায়। তো আমি খুবই ইমোশনাল, এই জন্য আমি ইমোশনাল আজকে ঈদের দিন হতে চাই না, তারপরে যদি হয়ে যায় আমি সবার কাছে সরি বলতেছি। কোন কথার মধ্যে যে ইমোশনাল হয়ে যাব আসলে নিজেও জানি না। আহ ভুলে গেছি আর কি এরকম। আচ্ছা, কিছু কম লাগতো না, যে গানটা কথা বলছিলেন একবার যেতে দে না আমায়, সে ছোট্ট গায় গানটা, আপনার কণ্ঠে একটু 2 লাইন শুনে আসি। ও বাবা, এটা অনেক কঠিন একটা গান, আমি অত ভালো শিল্পী না, তারপর আমি ট্রাই করতে পারি। এটা অনেক অনেক বড় একজন গুণী শিল্পীর গান। হুম হুম হুম। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মু, নদী সেথায় ছোটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট সোনার গান। গানটা একটু ভালো গাই, আসলে ইমোশনাল হয়ে যাইতেছি তো এই জন্য গলা থেকে ছুটে যাচ্ছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না না না, অবশ্যই দর্শকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আপনার এই কষ্টটা আমরা বুঝি, যেমন আপনি দেশের বাইরে থেকে ঈদ করছেন, আর আমরা যারা গণমাধ্যম কর্মী বা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি, আমরাও কিন্তু আসলে ঈদের সময় বাড়ি যেতে পারি না, ঈদের দিনগুলো আমাদেরকে এভাবে কাটাতে হয়। তো আসলে বাড়ি ফেরার ঈদের সময় যে কষ্টটা, বাবা মার কাছে চলে যাওয়া, নিজের এলাকায় যাওয়া, বন্ধুদের কাছে গিয়ে সময় কাটানো, চাঁদ দেখার সেই স্মৃতিগুলো, আসলে এটা আমরা খুব মিস করি। সো কিছু করার নেই, এটাই বাস্তবতা। আসলে বাস্তবতার জন্য কেউ হয়তো বা নিজের এলাকার বাইরে, কেউ বা দেশের বাইরে আছে আর কি। আমি একটু বলতে চাই, আপনি নোয়াখালীর কোথাকার মেয়ে, কোন এলাকার? আমি নোয়াখালী কোম্পানিগঞ্জের। ও আচ্ছা, নোয়াখালী কোম্পানিগঞ্জে। কোম্পানিগঞ্জ বসুরহাটের। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন এখন হঠাৎ মাথায় আসলো, আমরা তো ছোটবেলায় এলাকায় চাঁদ দেখতে যাই, এই যে 29 রোজা বা 30 রোজার পর, আপনারা কি ফ্রান্সের চাঁদ দেখেন, চাঁদ দেখতে যান, সুযোগ হয়? ফ্রান্সে না ভাইয়া, আমার আমার দেখা হয়নি। ফ্রান্সে হচ্ছে আমার থেকে একটু দূরে মসজিদ আছে, তো ওইখানে ধরেন যে ওই যে কমিউনিটি বা ধরেন যে আপনার বাঙালি বাঙালি যখন বলা হয় যে কালকে ঈদ, তারপরে হচ্ছে এখানে তো প্রচুর মুসলমান থাকে ভাইয়া, মানে অন্য অন্য দেশের কমিউনিটি, মানে আফগানিস্তান, সিরিয়া, আলজেরিয়া, মরক্কান, তিউনিসিয়ান, নাইজেরিয়ান, তো অনেক মুসলমান থাকার কারণে হয় কি আমাদের এখানে একটু দূরে দূরে মসজিদ আছে ভাইয়া। তো মসজিদে অ্যানাউন্সমেন্ট করা হয় যদি ওদিন মানে ঈদ হবে, সেটা মসজিদে বলা হয় যে অত তারিখে ঈদ হবে। কিন্তু আমার চাঁদটা দেখা হয়নি 7 বছরে, আমার কখনো চাঁদ দেখা হয়নি 7 বছরে। আমার মনে হয় 2-3 বার আমি পূর্ণিমার যে চাঁদটা উঠে ওইটা আমার দেখা হয়েছে। ওই যে বললাম না ভাইয়া, আপনি আসলে এখানে চাঁদ দেয়ালে বন্দিত, আপনার জীবনের কোনো শখ আহ্লাদ ভালোবাসা এই জিনিসগুলা ওইভাবে আপনি রিয়েলাইজ করতে পারবেন না, অনেক রোবোটিক একটা জীবন প্রবাস জীবন। ঠিক আছে, এতক্ষণ অনেক ইমোশনাল গল্প শুনছিলাম, এবার একটু ঈদের আনন্দে ফিরে আসি। বলতে চাচ্ছিলাম যে আপনার কন্টেন্ট ক্রিয়েটিং লাইফটা সম্পর্কে জানতে চাই। আমি যদি ভুল না করি, আপনি বাংলাদেশ ছাড়ার আগে নাটকও করতেন বেশ পরিমাণে, তো নাটকের গল্পগুলো সেই কন্টেন্ট ক্রিয়েটিং লাইফে কিভাবে আসলেন সেটা একটু যদি বলতেন। নাটকে আসা হয়েছে আমার 2008-এ। 2008-এ আমি এনটিভির সুপার হিরোইনে আমার অডিশন দেওয়া, তারপরে আমার অডিশনে আমি ঢাকা টু ডালিউডের কার্ড পাই। ওইখান থেকে আমার 2008 থেকে আমার ঢাকায় থাকা, অভিনয়ের সাথে জড়ানো, অভিনয় আস্তে আস্তে করে আমি বেসিক্যালি ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম, সব ধরনের ক্যারেক্টার অভিনয় করার যে একটা থাকে না যে মনের একটা ইচ্ছা, সেই জায়গাটা থেকে আমি সব ধরনের ক্যারেক্টারই আমার করা হয়েছে। তো ওইখান থেকে আমার হুট করে একদম ফ্রান্সে আসার পরে নিজের মধ্যে একটা বিষণ্ণতা,
কাজ করতো যে থাকে না যে লাইট ক্যামেরা অ্যাকশন শুনতে যারা আমরা অভ্যস্ত, তারা হুট করে একদম উইদাউট এগুলা ছেড়ে আসাটা একটা বড় কষ্টের বিষয় থাকে। তো সেই জায়গা থেকে আমার ইউটিউবিং হঠাৎ করে একদিন আমার এরকম আমি চিন্তা করতেছি যে আমি কি করব, তখন আমার এখানে একটা মানে তখন আসার পরের ঘটনা আর কি, আসার 1 বছরের মাথার ঘটনা। তখন ওই আপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়। ওই আপুর সাথে আমি আমার সবকিছু ডিসকাস করতাম যে আমি কি করব, কি খাবো, কেমনে কি করবো, থাকে না যে একটা ভালো সম্পর্ক হয়। তখন ওই আপু আমাকে বলল, আমিও বললাম যে আসলে আমি ঘরে বসে আছি, প্লাস হচ্ছে আমার এই কাজ ছাড়া তো আমি অত ভালো অন্য কোনো কাজ পারি না, আমি এখন ইউটিউবিংটা করতে চাই। তখন আপু আমাকে বলল যে খুবই ভালো রাখি আপু, আপনি ইউটিউবিং করতে পারেন। তারপরে আমার ইউটিউব চ্যানেল খোলার পর আমার কাছে আমি সারাদিন ইউটিউব দেখতাম, দেখতে দেখতে আমার কাছে মনে হলো যে সবাই তো বইয়ের ভাষায় কথা বলে, আয় না হয় আর আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই, ওই জন্য এই যে আবার টুস করে আঞ্চলিক ভাষায় চলে এসেছি। পরে আমি কি করছি, আমার কাছে মনে হয়েছে যে না, সবাই বইয়ের ভাষায় ভিডিও বানায়, আমি এমন ভিডিও বানাবো আঞ্চলিক ভাষায় যেটা মানে কেউ বানায় না। এখন অনেক আঞ্চলিক ভাষার চ্যানেল হয়েছে ভাইয়া, সেটা আপনারা নিজেরাও দেখেন। আর আমি যখন শুরু করছি তখন কিন্তু আঞ্চলিক ভাষার চ্যানেল ছিল না। আর দেখি অনেকে ইন্সপায়ার হয়ে এখন নোয়াখালীরও অনেকে আঞ্চলিক ভাষার চ্যানেল খুলছে, অন্যান্য ডিস্ট্রিক্টেরও আঞ্চলিক ভাষার চ্যানেল আছে। তো সেই জায়গা থেকে আমার আঞ্চলিক ভাষার চ্যানেল দিয়েই আমার ইউটিউবের জার্নিটা শুরু ভাইয়া। সেটা কত সালে দিয়ে ঘটনা, কত সাল থেকে শুরু করলেন পরে এই যে আঞ্চলিক ভাষায়? আমি 2019-এর নভেম্বরের 19 তারিখে আমার ইউটিউব চ্যানেল খোলা। নভেম্বর আর দেখতে হবে, ভুলে গেছি। আচ্ছা, সেটা সমস্যা নেই, কিন্তু আমরা যখন কন্টেন্টগুলো দেখি যে খুব চটপটে একটা রেহানাকে দেখি, শুধু তাই না, দেখি যে আপনি আপনার হাজবেন্ডকে কিন্তু প্রায় বেশ পরিমাণে জ্বালাতন করেন। বাস্তব জীবনে কি এমন, নাকি জাস্ট কন্টেন্টে দেখি আপনারা এমন? জীবনে উল্টা, বাস্তব জীবনে সে আমাকে করে। তাই নাকি? আচ্ছা, মানে হচ্ছে যে আপনি বলছেন যে ভাই আপনার উপর উল্টা নির্যাতন করে, তাই তো? আচ্ছা, এই যে চটপটে একটা অভিনয় দেখি আমরা এই মুহূর্তে, ঈদের দিন আপনার থেকে ছোট করে একটু কোনো অভিনয় দেখতে চাই। আমি জানি আপনি খুব ভালো ইনস্ট্যান্ট অভিনয় করতে পারবেন। কি আরে ভাই, বোনেরে বুঝি হবে তোর মনে হচ্ছে? আহারে ভাই, কেন ইচ্ছে হারামি হইছ? বোনের বুঝি তুই একখানা খবর লস, এই ফোন দি মত বুঝি শুরু করছ ইচ্ছালামি হরে নে। আগে বোনেরে জিজ্ঞা, আফা তুই বালা আসত নি, আফারে তুই শ্যামাই খাইছত নি, ও আফা তুই আরে মিস করস নি, হেগেন ন কই ভাই, তুই আসো খালি তোরে কেন ইচ্ছালামি দিমু হে সুদান দেয়। বাইরে আয় তোরে মেলা মিস করি, আয় তোরে সারাদিন মিস করি ভাই। এই তো এরকম ভাবে বানায় ফেলাই আর কি। আচ্ছা, কিন্তু শুনেন না, মিস তো আমিও করতেছি, টাকা পয়সা বিকাশ করে দেন না সালামি। হিসামা কি আরে কয়েছা মানে একটু কিউ দিছি, কিউ লাগে খুঁজা শুরু হয়ে গেছে। আচ্ছা দিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে প্রোগ্রাম শেষে আপনার বিকাশ নাম্বার হারাই দিমু, আপনি দিয়ে দিয়েন কেন? আসসালামি বেশি করি, ডলারে। অবশ্যই। আচ্ছা, এই যে আপনি ফ্রান্সে আছেন, সেখানে কন্টেন্ট বানাচ্ছেন, আশেপাশে যে বাঙালিরা আছে তাদের আসলে বক্তব্য কি, হিংসা করে নাকি আপনাকে? মাঝে মাঝে তো আমার ভিডিও দেখে মনে হয় যে তারা একটু হিংসায় ভুগে। আমগো নোয়াখালীতে না একটা আঞ্চলিক প্রবাদ আছে, বাড়ির মানুষ ভালো হইলে আন্দামাইনেরও বিয়ে হয়। কথাটা নোট করিয়ে, বাড়ির মানুষ ভালো হলে অন্ধ মেয়েটারও বিয়ে হয়। ঠিক আপনার আশেপাশে যে মানুষগুলা থাকবে, ওরা যদি হিংসা মুক্ত হয়, ভালো হয়, আপনার জন্য চলার পথ অনেক সোজা হবে। আর ওরা যদি মনে করে যে আরে তুমি রেহানা রাখি কি হইছ, আমরা কি কম নাকি তোমার থেকে, এরা কম্পিটিশন করে আমার লাগে। আরে ভাই, ফেসবুক ইউটিউবের মালিক তো আমি না, তোরা কম্পিটিশন করবি ফেসবুক ইউটিউবের লাগে। হেরা আমার এই কম্পিটিশন বানাই লিছে, কিনলে লিছে জানেন, কারণ আয় হেতাগো গদ্দুয়ার দি থাই অনারে রেগুলার দেখে। আর আমি যদি হেগো গদ্দুয়ারে ন থাকতাম, মানে আশেপাশে না থাকতাম, হেরা তো আমারে দেখতো না। তখন রেহানা রাখি হয়ে যেত এরকম যে আপনাকে আমার অনেক ভালো লাগে, রেহানা আপু খুব ভালো লাগে। এখন আমার আশেপাশে থাকার কারণে আমাকে, আমি হত্যা দিনের ভাত তরকারি হয়ে গেছি না, আমার ভালো লাগে না ভাই, এটা স্বাভাবিক। হিংসা, আমার হিংসা তো অবশ্যই আছে ভাইয়া,
না থাকলে কি আমার চ্যানেলে যেতে কোনোদিন কল নিছে বডি তো হারে না, হাতে অন ভিডিও বানায় আমাকে দেখায়। তো আমার তো আসলে এগুলা এনজয় করি আমি আর কি। হিংসুটা আছে প্রচুর ভরা। আচ্ছা, মানে ফ্রান্সেও আপনাকে অনেক বাধাগ্রস্ত হতে হয়, তাই তো? আচ্ছা, ফ্রান্সে যে কন্টেন্ট বানাচ্ছেন, এই যে এডিটিং কে করে, বা এই কনসেপ্টের কথা তো বললেন যে আপনি কনসেপ্ট বানান, কিন্তু এডিটিং বা এই যে মেকিং করা হুটহাট যে ভিডিও বানাচ্ছেন, আবার দেখি যে আমি যদি ভুল না করি সেখানে যথাসম্ভব আপনাদের রেস্টুরেন্ট আছে, আপনি খাবার দাবার নিয়েও অনেক কন্টেন্ট বানান, যেগুলো অনেক ভিউ হয়, মানুষ দেখে, সুন্দর সুন্দর কন্টেন্ট। হুম, আমার ভিডিও আমি এডিটিং করি, আমি থামলিং করি, আমি টাইটেল করি, এভরিথিং আমি নিজে করি। শুধু যখন ধরেন যে আমার একটু অন্য প্যাটার্নের ভিডিও বানাতে হয়, তখন আমার মাই ডিয়ার হাব্বি মানে আপনাদের ভাইয়া আমাকে একটু ক্যামেরা ধরে দেয়। এছাড়া আমার সব কাজ আমি নিজে করি। আর আমি যেগুলো সিঙ্গেল ভিডিও বানাই ওগুলাতে আমি স্ট্যান্ডে বসাই, আমি আমার ভিডিও করে আমি এডিট করে আমি সুন্দর মতে আপলোড করে দিতে পারি। মানে কোনো কিছু আমি কারোর উপরে না আর কি, সবকিছু আমি নিজেই করি, যেহেতু আমি এই সেকশনে আগে কাজ করে আসছি। আমি যার কারণে একটু অল্প অল্প পারি আর কি। আর ধরেন এবার দেশে যাওয়ার পরে আমি এটা নিয়ে একটা ভালো একটা কোর্স করে আসবো চিন্তা করছি। আমি যদি ভুল না করি আপনি একটু আগে গান শুনিয়েছেন, আপনি আরো ভালো গান গান। আমি এই মুহূর্তে আপনার কণ্ঠে ঈদ স্পেশাল উপলক্ষে একটা সুন্দর গান শুনতে চাই, সময় শেষ হয়ে আসছে, তো কোন গানটা শুনবো? আসলে আয় তো আই নোয়াখালীর মাইয়া, তো আঙ্গ নোয়াখালীর জাতীয় সঙ্গীত আছে আঙ্গ লেখক কবি হাসিন স্যারের, তো হিয়ান তো নাই হয়তো বা 2 লাইন শুনাইতাম হারিয়ে। ওকে ওকে, শুরু করেন। ওরে আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই, হেনি মাইজদি সমোহনি নাম কেউ হুনো নাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই, টিকটকারী মানুষ যেদিন সান্দের যাইব বাই, সান্দের মাবুই রে দেখি থাকবো যে বেটকায়, আরে টিকটকারী মানুষ যেদিন সান্দে যাইব বাই, সান্দের মাবুই রে দেখি থাকবো যে বেটকায়, দমকার বুই নোয়া খাইলা কথা কইব মিট মিটাই, আঙ্গ বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই, আন্ডা বালার বালায় একসার বালা দুষ্ট লোকের জম, আলিম জালিম মোল্লা মুন্সি কুঙ্গায় আঙ্গ কম, আমরা বালার বালায় একসার বালা দুষ্ট লোকের জম, আলিম জালিম মোল্লা মুন্সি কুঙ্গায় আঙ্গ কম, ওরে আঙ্গ বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই, আঙ্গ বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই। আপনি রয়্যাল ডিস্ট্রিক্টের মেয়ে, এটা বলতে একটা প্রাউড ফিল হয় না যে আমরা নোয়াখালীর, একটা ভাব আছে না? অবশ্যই, নাইলে কি আর ইচ্ছা শুদ্ধ রাখি বই নোয়াখালীর ভাষায় কথা বলি। সেটাই তো। আমাকে অনেকে বলে তুমি আনকালচার আনস্মার্ট, আমি এগুলো কখনো কেয়ার করি না, কারণ আমার কাছে মনে হয় আমি তো বইয়ের ভাষা অবশ্যই কথা বলতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় আমার আঞ্চলিক ভাষার যে একটা মধু, আঞ্চলিক ভাষার যে একটা টান, শিকড়ের টান, এটা আমি কারোরে ভুলতাম দিতাম না। যার কারণে আমি যতদিন জীবিত থাকুম ততদিন আমি আঞ্চলিক ভাষায় ভিডিও বানামু। আর যারা কখনো ধরেন যে আঞ্চলিক ভাষা শুনে নাই, অনেকে আমারে বলে যে আপু আপনার ভিডিও দেখে আমি আঞ্চলিকের অনেক ভাষা শিখছি, তো এটাও তো একটা মজা না, আনন্দ না। আমি অনেক প্রাউড ফিল করে বলি যে আমি আঞ্চলিক নোয়াখালীর মাইয়া, আমি নোয়াখালী ভাষায় কথা বলি, আমি কখনো লজ্জা পাই না। এবং আমিও খুব প্রাউড ফিল নিয়ে বলে যে আমি নোয়াখালীলা, এবং আমরা নোয়াখালীলা মানে একটা কিছু। যাই হোক, কিন্তু আপনি যে ফ্রান্সে কন্টেন্ট, মানে ফ্রান্সে বসে কন্টেন্ট বানাচ্ছেন, আপনার কন্টেন্ট বাংলাদেশে অনেক জনপ্রিয়, ফ্রান্সে কি পেয়েছেন যারা আপনার কন্টেন্ট দেখে, আপনাকে ফলো করে, কোনো ঘটনা আছে এমন? ফ্রান্সে আমার কন্টেন্ট দেখে কিনা ভাইয়া আমি বলতে পারবো না, কারণ যারা দেখে তারা টুকটাক তো কমেন্টস করে, আর হয়তো বা যারা দেখে তারা হয়তো বা কমেন্টস করে না, যার কারণে ভাইয়া আমি জানি না তারা দেখে কিনা। দেখে তো অবশ্যই, কিন্তু কমেন্টস ওরকম ভাবে পড়ে না, যেগুলো পড়ে ওগুলো হচ্ছে জেলাসি কমেন্টস পড়ে, যে আপনি ফ্রান্সের মাটি নষ্ট করে ফেলতেছেন, নোয়াখালীর ভাষায় কথা বলেন, ফ্রান্সের মতো জায়গা থেকে আপনি রেস্টুরেন্টে কাম করেন, আপনি শরম নাই। কিন্তু ভাইয়া অথচ চিন্তা করেন আপনি কাজ না করলে
কি করবেন, আপনি খাবেন কি, উপার্জনের আপনার কি। তো এগুলা যখন ওরা বলে না, আমি হাসি। যে আমার কথা হইছে যে মানে এরা হইছে কেন বলে আমি এটা বুঝি না ভাইয়া। আচ্ছা ঠিক এটা আছে। আমাকে প্রায় সময় এই বুলিংটা করা হয়। হ্যাঁ, বুলিং যে করা আমি হয় এগুলো ফ্রান্সে নিয়ে আমি জানি ফ্রান্স আপনার অনেক আক্ষেপ আছে, অনেক কষ্ট আছে। আমি এখন আপনাকে সোজা একটা প্রশ্ন করবো, একটা প্রশ্নের মধ্যে আপনি এই সমালোচকদের জন্য যা যা মঞ্চে বলতে পারেন। সেটা হচ্ছে যারা আপনাকে বুলিং করে, যারা আপনার সমালোচনা করে, পছন্দ করে, কটাক্ষ করে, সব কিছু আছে, এই সবার উদ্দেশ্যে, সেই জাতির উদ্দেশ্যে আপনি এখন একটা কিছু বলে দেন ছোট করে, কারণ আমাদের সময় শেষ হয়ে আসছে। জাতির উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হইতেছে দেখেন, আপনারা আমাকে বুলিং করেন, মনে কষ্ট দিয়ে কথা বলেন, আমি কখনো আমার এত বছর বয়সে আমি পারতপক্ষে কাউকে মনে কষ্ট দিয়ে কথা না বলি না। আমার যদি ভালো না লাগে আমি এড়াই যাব। যেমন আপনি আমাকে ভালো লাগে না বিধায় তো আপনি আমাকে একটা বুলিং কমেন্টস করে বসছেন যে আপনি এটা আপনি সেটা। আমি আপনাকে ভালো লাগে না, আমি সেই কমেন্টসটাও করবো না। তো এটা আমার খুব মন খারাপ করে যখন আমি খুব ডিপলি চিন্তা করি যে সমালোচনা তাকে নিয়ে করে যে সমালোচনা শোনার যোগ্যতা রাখে। তা আলহামদুলিল্লাহ আমি ওই যোগ্যতা করছি বিধায় আমাকে সমালোচনা করে। আর এগুলাকে আমি এখন আশীর্বাদ হিসেবে নিছি। এরা যদি আমাকে সমালোচনা না করতো, আজকে আমি হয়তো বা ওদের দৃষ্টিকোণ থেকে রেহানা রাখি হইতাম না। আর এরা হচ্ছে হেটার্স এর কথা। আর যারা আমাকে ভালোবাসে তারা যদি আমাকে আপন করে না নিত ভাইয়া, আমার এত বড় একটা ফেসবুক পেজ হ্যাক হয়ে যাওয়ার পরে আমার 25 লাখের, এখন আমার 26 লাখ একটা এই ফেসবুকটা আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, তো হইতো না। তা আমি হেটার্সদের থেকে ভালোবাসার মানুষ বেশি পাইছি। আর যারা হেটার্স তাদের সাথে ভাইয়া আমি মুখ নাড়াতে চাই না, কারণ তারা ওই পথেই থাকবে, তারা কোনোদিন উন্নতি করতে পারবে না, আমি এটা মনে করি ভাইয়া। ঠিক সবাই আছে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ নোয়াখালীর ভাষায় একটা ঈদ মোবারক দিয়ে দেন দর্শকদের উদ্দেশ্যে, নোয়াখালীর ভাষায় ছোট করে 30 সেকেন্ড অনেক সময়। অনেক ধন্যবাদ। নোয়াখালীর ভাই বোন যারা আছেন, আপনাকে ব্যাকেরা আবারও ঈদ মুবারক। আল্লাহ সই সালামতে থাকবেন। দেশে যে পরিমাণ অকারেন্স হইতেছে, সাবধানে থাকিয়েন, জাল মারলো সাবধানে থাকিয়েন। আন্নেগো বোনেলা বলিয়ে দোয়া করবেন, আর ভাই তামির ভাইলা দোয়া করবেন যেন তাড়াতাড়ি তার বিয়েটা আমরা খাইতে পারি। আর একটা জিনিস আছে, সময় টিভিরেও অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। সময় টিভির পাশে থাকবেন। সময় টিভির যত ভাই বোন ক্যামেরার পেছনে কাজ করতেছে, অডিয়েন্স আছেন, সময় টিভিতে যারা অনেক পরিশ্রম করতেছেন, সবাইকে ঈদ মোবারক আবারও। সবাই সাবধানে থাকবেন, এ বোনের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ওকে, আপনিও আমার জন্য দোয়া করবেন, নোয়াখালী ভাষাকে বাংলা ব্যাকেলে দোয়া করবেন, হিয়ানে জিয়ানে থান হিয়ানে ভালো থাকবেন, ওকে ইনশাআল্লাহ।